আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভিডিও শুরুতে আমি আমার প্রিয় আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা হচ্ছে আমি সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। প্রথমে হচ্ছে কিছু রুটি বানিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরাতে হচ্ছে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে রুটিগুলো বেলে তারপর হচ্ছে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য দুধ দিয়ে নিয়েছি। গতকালকে হচ্ছে বাচ্চাদেরকে পরোটা ভেজে দিয়েছিলাম। তো পরোটা খাওয়ার পর আমার মেয়ে বলতেছে গলা জ্বালা পোড়া করতেছে। তো ভাবতেছে হয়তো তেলের ভাজা, যার জন্য গলা জ্বালা পোড়া করতেছে। তাই হচ্ছে আজকে আর পরোটা ভেজে দিলাম না, রুটি ভেজে দিয়েছি। তেলে ভাজা পোড়া খাবার খেতে কিন্তু খুবই মজা লাগে, কিন্তু এই মজার স্বাদ কিন্তু পরে বোঝা যায়। যখন গলা জ্বালা পোড়া করে তখন কিন্তু একদমই ইচ্ছে করে না যে তেলে ভাজা পোড়া খায়, কিন্তু যখনই আবার গ্যাস্ট্রিক সমস্যাটা দূর হয়ে যায় তখনই আবার ইচ্ছে করে যে তেলে ভাজা পোড়া খাওয়ার। তো আজকে তেলে ভাজা পোড়া কোনো কিছুই করলাম না। তো এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য সেমাই নিয়ে নিয়েছি। যেহেতু রুটি বানিয়েছি, রুটির সাথে আর অন্য কোনো নাস্তা বানাইনি। রুটি হচ্ছে সেমাই দিয়ে খেয়ে নেবে। আর বাচ্চাদের জন্য দুধ নিয়ে নিয়েছি। আর এই তো দেশি মুরগি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে দিয়ে দিয়েছি। আর কলা ছিল ঘরের ভিতরে, তো কলা দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। সেমাই দিয়ে খেতে না চাইলে কলা দিয়ে খেয়ে নেবে। আসলে সকালবেলা কিন্তু তেমন বাড়ি কোনো কিছু খাবার রাখতে হয় না, হালকা পাতলা নাস্তা থাকলে কিন্তু সকালে মোটামুটি চলে যায়। তো তারপর আজকে মোটামুটি ভালো নাস্তা আইটেমই করেছি। তো ঘরে সেমাই ছিল, তো যাই সেমাই রান্না করে নিয়েছি, দুধ দিয়েছি, ডিম দিয়েছি, কলা দিয়েছি। এখন হচ্ছে আমার মেয়েরা মাদ্রাসাতে চলে এসেছে মক্তব পড়ে। তো এখন ওদের খাবার টাইম হয়ে গেছে, তাই হচ্ছে আমি এক এক করে এক একজনকে বেড়ে দিচ্ছি। তো ওরা খাবার দাবার খেয়ে চলে যাওয়ার পর তারপর হচ্ছে আমি নাস্তা করব। তো আমি আমার মেয়েদেরকে নাস্তা দিয়ে আমি এই তো এক একজনের এক এক রকম করে করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি বাচ্চাদের জন্য যে আইটেমগুলো করেছি এগুলো কি সবাই খাবে? কখনোই না। বাচ্চারা কিন্তু কখনোই পরিপূর্ণ খাবার খেতে পারে না। বাচ্চাদের যখন মনে চাবে একটু খাবে আর একটু রেখে দেবে। বাচ্চাদের খাবার নিয়মই হচ্ছে এটা। এই যে আমি এতগুলো আইটেম করেছি, এতগুলো দেখার পর হয়তো একটা খাবে না, আরেকটা খাবে, আরেকটা খাবে না, আরেকটা খাবে। সেই কারণে কিন্তু আমরা মায়েরা কষ্ট করে থাকি, বাচ্চারা কোনটা দিয়ে খেতে পারবে সেটাই চেষ্টা করি। তো আমার এখানে 3টা মেয়ে বসেছে। তো একজনে হচ্ছে একটু সেমাই দিয়ে খেয়েছে, আরেকজন হচ্ছে একটু দুধ খেয়েছে, আরেকজন হচ্ছে একটা ডিম খেয়েছে। যে যেটা পারে সেটাই খেয়ে নিয়েছে। তো আমরা মায়েরা কিন্তু অনেক সময় বলি যে বাচ্চারা একদমই খেতে চায় না। তো আমরা কিন্তু যে মেয়েরা খায় না, যে তাই হচ্ছে ডিপ্রেশনে পড়ে যায়। আসলে কিন্তু বাচ্চাদেরকে যদি আমরা বিভিন্ন রকমের জিনিস আইটেম করে দিই, তো একসময় একটা খেতে না চাইলে অন্য সময় কিন্তু আরেকটা জিনিস খেয়ে নেয়। তো সেটা দেখেও কিন্তু আমরা মায়েরা অনেকটা আনন্দ পাই যে সন্তান যেহেতু একটু খেয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো লাগছে। বাচ্চারা নাস্তা করার পর চলে গিয়েছে ওরা মাদ্রাসায়। তারপর হচ্ছে আমি নিজেও নাস্তা করে নিয়েছি। এই যে নাস্তার জন্য যে এত প্লেট বাটি নোংরা করেছি সবগুলো এখন হচ্ছে আবার ধুয়ে নিচ্ছি। আমাদের কাজই হচ্ছে এটা, ধোয়া জিনিসগুলোকে ময়লা করে তারপর হচ্ছে আবার ধুয়ে আবার রেখে দেব। সেই কাজ প্রতিদিনে একই নিয়মে কাজ করতে হয়। তো চলুন, কাজ করতে করতে আমি আমার ব্যাপারে কিছু কথা বলে নিই। কিছু আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু তোমার সংসারে খরচ কত টাকা লাগে মাসে। তো সেই আপুদের প্রশ্নের উত্তর দেব আজকে। তো আমি যে সংসার চালাই আমি নিজেও কিন্তু জানি না আমার সংসারে খরচ কত টাকা লাগে মাসে। কারণ হচ্ছে আমি কিন্তু একা, আর আমার সাথে হচ্ছে আমার 4টা বেবি আছে। তো যেহেতু বড় মানুষ নিয়ে 4টা বেবি আছে, তো বেবি থাকা তো সংসারের খরচের খেলা। কারণ বাচ্চাদের যে অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখের প্রতি যে খরচ দিতে হয় সেই খরচ দিয়ে কিন্তু আমাদের 2 মাস 3 মাস এমনি চালানো যায়। যাদের বাচ্চা আছে বাচ্চাদের অসুস্থতার কথা তো এখন আর বলে কোনো লাভ নেই। এখন কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায়, তাদের অসুখের পিছনে প্রচুর পরিমাণ টাকা ঢালতে হয়। তো সেই টাকার হিসাব করে কিন্তু আর আমরা রেখে দিতে পারি না। তো যখন ওই যে খাবার খেতে গেলে কিন্তু আমরা ঠিকই হিসাব করি, কিন্তু ডাক্তারের তলে দিতে গেলে কিন্তু কখনোই হিসাব করি না। এই যে টাকাগুলো দেখতেছেন, এই টাকাগুলো কিন্তু আমার নিজের ইনকামের টাকা।
আমার হাজবেন্ড যদি আমাকে মাস শেষে 30,000, 40,000, 50,000 টাকাও দেয়, হাজবেন্ডের টাকা হাতে পেয়েও কিন্তু ততটা আনন্দ লাগে না যতটা না আমার নিজের ইনকামের টাকার প্রতি আনন্দ লেগেছে। কারণ হচ্ছে এই টাকাগুলো আমি নিজে ইনকাম করেছি। একই বলে নিজের ইনকামের টাকা 10 টাকা হলো নাকি অনেক খুশি হয়। আসলেই সত্য। এই টাকাগুলো আমি একটু একটু করে ব্যাংকের মধ্যে জমিয়ে রেখেছিলাম। আর সেই টাকাগুলো আমি কিভাবে ইনকাম করেছি, আমি কিছুদিন আগে অনেকগুলো কাপড় সেলাই করেছিলাম, তো যার কারণে হচ্ছে এই টাকাগুলো আমি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছিলাম, নিজে খরচ করিনি। কারণ হচ্ছে আমার হাতে এক গুণে টাকা আসে আর এক গুণে খরচ হয়ে যেত, যার কারণে হচ্ছে আমি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই হচ্ছে আর খরচ হয়নি। তো এখন যেহেতু ব্যাংকটা কেটে ফেলেছি, তখন দেখতেছি যে এখানে 5,500 টাকা হয়েছে। তো দেখুন আমার নিজের কাছে কতটা আনন্দ লাগছে, একটু একটু টাকার মধ্যে রাখতে রাখতেই 5,500 টাকা হয়ে গিয়েছে। তো আসলে এই টাকাটা কিন্তু আমার নিজের সংসারের জন্য আবার খরচ করব, কিছু না কিছু তো কিনবই। কিন্তু আমাদের মেয়েরা যা কিনি সংসারে প্রয়োজনীয় জিনিস, একটা জিনিস কিনতে পারলে তখন আমি এটা গর্ব করে বলতে পারবো যে এটা আমার ক্যামে টাকা দিয়ে আমি কিনেছি। অথচ মাস শেষ হলে কিন্তু হাজবেন্ডের হাত ভর্তি টাকা দেয়, তো সেই টাকা কিন্তু মাসের অর্ধেকও যেতে পারে না, টাকা খরচ করে ফেলি। আর হাজবেন্ডের সেই খরচের টাকা থেকে যদি 10 টাকাও জমাতে পারি, তাহলে দিন শেষে বলি এই টাকাটা আমি অনেক কষ্ট করে জমিয়েছি। আসলে কিন্তু টাকা কিন্তু আমাকে দিচ্ছে, আমি কিন্তু খরচ করতে তার থেকে কিন্তু আবার কিছু রেখেও দিচ্ছি। আর যেটা রেখে দিই সেটা কিন্তু আবার হাজবেন্ডের কাজেই লাগিয়ে ফেলি। কারণ হচ্ছে যখন বাংলাদেশে আসে তখন কিন্তু মাসে প্রথমটা কিন্তু ধুমধাম করে টাকা পয়সা উড়িয়ে নষ্ট করে কিন্তু শেষ হয়ে যায়, তখন দিন শেষে আবার হাত পেতে হয়। তো ওই যে টাকাটা জমা রাখি সেই টাকাটা আবার দিন শেষে আমি দিয়ে দিই, কিন্তু যখন আবার দেশের বাইরে চলে যায় তখন আবার আমার টাকাটাকে খুঁজে আমি নিয়ে নিই। তখন বলে যে আমার যা আছে সবই তো তোমার। তখন আমি বলি যে যা আছে সবই যদি আমার হয়, তারপরেও আমার এটার মধ্যে কোনো আনন্দ নেই, কিন্তু যেটা আমি দিয়েছি সেটা যদি আমি পেয়ে ফেলি তাতেই আমার চলবে, বেশি কোনো কিছু লাগবে না। তারপরে যে ডায়লগটা দেয় আর কি, যে জামাইয়ের টাকা মানে বউর টাকা আর বউর টাকা মানে বউর টাকাই, এটা কখনো জামাইয়ের টাকা হতে পারে না। আর কারণ 10 টাকা চাই, 10 টাকা যদি পাওনা থাকি, এটা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের চাওয়া থাকে, সেটা কখনো আমরা ছাড়ি না। কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরের রান্নাটাও শেষ করে নিচ্ছি। এই যে এখানে হচ্ছে আমি সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করে নিচ্ছি, আর হচ্ছে উপর পাশে হচ্ছে চুলার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিয়েছি। আচ্ছা, আমার কথাগুলো শুনে হয়তো অনেকেই মনে করতে পারেন যে আমার হাজবেন্ড দেশে বাইরে থাকে, তার জন্য হয়তো 2 হাতে টাকা খরচ করি। আসলে কিন্তু তা না, আমরা কখনোই চাইবো না যে হাজবেন্ডের টাকা পয়সা নষ্ট করি আলতু পালতু, কারণ আমাদের হাজবেন্ডরা আমাদেরকে ছেড়ে অনেক দূর প্রবাসে কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকা এভাবে নষ্ট করব কখনোই হতে পারে না। আসলে আমরা যে বেশি নষ্ট করি তাও না, আবার বেশি যে একদম কিপটমি করে চলি সেটাও না। যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে চলার চেষ্টা করি, বেশি শো অফ করিও না, আবার বেশি অভাবও দেখাই না। আমাকে যে মাস শেষে টাকা দেয়, আমার যখন যত টাকা লাগে, যত টাকা প্রয়োজন হয়, তখন আমি ওনাকে বললে উনি পাঠিয়ে দেয়। তো সেটা থেকে আমি কিছু মাস হিসাব করে দেখেছি, যদি বাচ্চাদের অসুখ বিসুখ হয় তাহলে 20 থেকে 25,000 মধ্যে চলে যায়, আর যদি তা না হয়, অসুখ বিসুখ না হয়, তো আল্লাহর মধ্যে সব দিক দিয়ে সুস্থ থাকে, তাহলে কিন্তু 20-এর ভিতরেই আমার সংসার সুন্দর মতো চলে যায়। এই টাকার ভিতরেই কিন্তু আমি আমার সংসারের জন্য কিছু জিনিস কেনাকাটা করে থাকি প্রয়োজনীয়, আবার কিছু টাকা হাতেও রাখি, কারণ এক সময় চাওয়ার পর যদি না থাকে তখন কি করে চলবো। তো তখন হচ্ছে ওই নিজের কাছ থেকে টাকাটা নিয়ে চলি, তারপর যখন আবার দিয়ে দেয় তখন ওই যে পূরণ করে জায়গার মতো টাকাটা আবার রেখে দেই। আপনাদের সাথে তো অনেক কথা বলে ফেললাম, তো যদি কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এ পর্যন্ত আমার ভিডিওতে সাথে কেউ আছেন কিনা জানি না, যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরে একটা লাইক দিয়ে দিবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ব্লগ ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থেকে বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমি একটা পিৎজা বানিয়ে নিয়েছি, আর পিৎজা ডোটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, তো এটা অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে।
গতকালকে হচ্ছে বাহির থেকে আমি একটা পিৎজা নিয়ে আসছিলাম। তো সেই পিৎজাটা খেতে না এতটাই বাজে, তো যখন খেতে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছি যে এতটা বাজে। তো আমার মেয়েরা বলতেছে, আম্মু তার থেকে তো তুমিও অনেক বেশি ভালো বানাতে পারো, তো এটা কি কিনে নিয়ে আসছো? আসলে তারপর আমি যখন খেয়েছি তখন বুঝতে পারলাম এরকম বাজে পিৎজা আমি কখনো খাইনি। তো আমি আসলে বুঝতে পারি, মানে ওনার দোকান থেকে আর কখনো আনিনি, এই ফার্স্ট টাইম এনেছি। তো পিৎজার শপটার মধ্যে না অনেকগুলো হাড়গুড় দিয়ে দিয়েছে, প্রত্যেকটা কামড়তে শুধু হাড় লেগে গিয়েছে, মানে খাওয়ার মতো না। তারপর হচ্ছে আজকে তাই ভাবলাম যে মেয়েদেরকে আমি নিজে একটা বানিয়ে দিই। তা আমি অনেক পিৎজা আগে বানিয়েছি, এখন অনেক দিন ধরে পিৎজা বানাই না, তো আজকে একটা পিৎজা বানিয়ে নিচ্ছি, তাও আবার চুলার মধ্যে হচ্ছে বানিয়েছি। তো ইনশাল্লাহ এবার আপনাদের ভাইয়াকে বলে দিয়েছে আমার জন্য একটা ওভেন আনতে, তো ইনশাল্লাহ এবার আমার জন্য একটা ওভেন নিয়ে আসবে, তো সেই ওভেনে সব কিছু বানাতে পারবো। কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।